শ্বশুরবাড়িতে বিশেষ সম্মান আমার কখনোই ছিল না, ছিল না বাপের বাড়িতেও। আমার মা কোনো এক ছেলের হাত ধরে পালিয়েছিলেন। সে দায়ভার আমার না থাকা সত্ত্বেও সবার রাগ, ক্ষোভ, অপছন্দ ও বলির পাঠা আমিই হলাম। বয়স আমার তখন বড় জোর 7 বছর হয়তো ছিল। মা পালিয়ে যাওয়ার পর বাবা ঠিক আরেকটি বিয়ে করেছিলেন। মায়েরও বর হয়েছিল, বাবারও হয়েছিল বউ, কিন্তু আমার আর মা হয়নি। বাবা যিনি ছিলেন তিনিও হয়েছিল পর। সৎ মা আমাকে বিশেষ পছন্দ করতেন না। আমি তাকে সেই বিষয়ে কখনো দোষারোপ করিনি। যেখানে নিজের মা রেখে পালালো, বাবা পর হলো, সেখানে আর একজন মানুষ আমার আপন হবে, সেটা ভাবাটা বোকামো নয় কি? আমি চিরকালই সেই জন্য বোধহয় ভালোবাসার আকাঙ্ক্ষায় হা হয়ে থেকেছি। কেবল চেয়েছি আমাকে কেউ একটু ভালোবাসুক, বুক ভরে ভালোবাসুক। ভালো না বাসতে পারলেই করুণাই না হয় করুক। সেই করুণা করেছিল একজন, তিনি আমার ফুঁপু। কিন্তু আমার সৎ মা কিংবা বাবা কারোরই পছন্দ হলো না সেই করুণা। যেদিন ফুঁপুর বাড়িতে যেতাম সেদিন আর বাড়ি ফিরতে চাইতাম না। আমার যে বড় ভালোবাসা পাওয়ার লোভ ছিল, কেউ ভালোবাসলেই আমি আটকে থাকতে চাইতাম। বাবার কান ভারী করতেন তাই সৎ মা। আমি আসতে চাইতাম না বলে বাবা এমন মারতেন যে গা কাঁপিয়ে কাঁপিয়ে কখনো জ্বরও উঠেছিল। আমার তখন বুক ভরে অভিমান হতো, মায়ের প্রতি অভিমান। মা যদি একটু নিজের নতুন সংসারের সব ত্যাগ করে বাবার সাথে সংসারটা করতেন, তাহলে আমার ভাগ্য এমন লাঞ্ছিত হতো না। আমি এ দুয়ার ও দুয়ার ঘুরে ঘুরে ভালোবাসার জন্য মরতাম না। আমার ভালোবাসা পাওয়ার এই আকাঙ্ক্ষা নিয়েই আমি বড় হলাম। একটি আনন্দবিহীন শৈশব কাটিয়ে তখন কৈশোরের ঘরে পা দিয়েছি। স্কুল ছেড়ে কলেজে উঠতেই আমার একটি ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটির নাম কবি। কবিতার মতোই চোখ তার, ছন্দের মতোই হাসি, মুখের মায়া পাহাড় ছুঁয়ে যায়। কবি ছিল আমাদের পাড়ারই ব্যাচেলার, অনার্সের ছাত্র। বন্ধুদের আড্ডায় তাকে পাওয়া যেত এলাকার চায়ের দোকানে। কবির প্রিয় ছিল লাল চা। যখনই দেখতাম তখনই তার হাতে একটা চায়ের কাপ থাকতই। আমার জীবনে প্রেমপত্র আমি পাইনি এটা বলবো না, কিন্তু সেগুলোর দিকে আমি কখনো ফিরে যাইনি। কিন্তু কবির দিকে আমি ফিরে ফিরে চাইতাম। একদিন কড়া দুপুর মাথায় নিয়ে যখন কলেজ থেকে ফিরছিলাম, কবির আমাকে ডাকলো। ইউনিয়ন পরিষদের মোড়ে বটগাছটার নিচে বসেছিল। আমি ডাক শুনে দাঁড়িয়েছিলাম। কবির আমাকে কবিতার ভাষায় প্রেমের প্রস্তাব দেয়নি, আকুতি করে চায়নি আমার হৃদয়। কেবল বলেছিল, তোমার মা নাকি তোমাকে এখনো মারেন, ব্যথা পাও না? এই বাক্যের প্রেমে পড়ার কিছু ছিল না, তবু আমি প্রেমে পড়েছিলাম। কারণ সেই প্রথম কেউ জানতে চেয়েছিল আমার ব্যথা লাগে কিনা। এর আগে কেউ এতটুকু কথাও জানতে চায়নি। আমি উত্তর দিইনি, কেবল মাথা নামিয়ে ঘাড় নাড়িয়েছিলাম, যার অর্থ ব্যথা পাই না। এরপর চলে এসেছিলাম বাড়ি। যদিও বাড়িতে আমার ফিরতে ইচ্ছে করতো না। নানান গালিগালাজ অশান্তিতে ততদিনে হাঁপিয়ে গিয়েছিলাম। জীবন থেকে মুক্তি চাইতাম কেবল। প্রথম কথার পর কবির সাথে আমার দ্বিতীয়বার কথা হয় 9 দিন পর। কলেজে সেদিন পরীক্ষা ছিল। তাড়াহুড়ো করে যেতে গিয়ে
উষ্টা খেয়ে পড়ে ছিঁড়ে ফেলেছিলাম জুতো। কবির চায়ের দোকান থেকে এগিয়ে এসেছিল। আমার পুরনো ছিঁড়ে জুতো হাতে নিয়ে সারা বাজার খুঁজে সে আমার জন্য জুতোটা সেলাই করে এনে দিয়েছিল। ওর সাথে আমার সেই সম্পর্ক ছিল না যে আমার জুতো হাতে নিয়ে অনায়াসে মুছি খোঁজা যায়। তবুও সে ওই সময় কোনো সম্পর্কের না হয়েও আমায় সাহায্য করেছিল। কবির প্রতি আমার অনুভূতি জন্মালো। এমন অপরিচিত মানুষের করুণা কিংবা দয়া যাই বলুন, আমার বুক ভরিয়ে দিয়েছিল। কবির সাথে আমার প্রেমটা হয়ে যায় কোনো এক বসন্তে। ভালোবাসা পাওয়ার লোভ বলুন কিংবা কবির সাথে সংসার করার শখই বলুন, আমি ওর প্রেমে পড়েছিলাম। কবি প্রথম প্রথম প্রচণ্ড যত্ন করত আমার। মায়ের, বাবার, চারিপাশের আত্মীয় স্বজনের যে ভালোবাসা পাওয়ার আশায় আমি মুখিয়েছিলাম, সেই সব ভালোবাসা কবি একাই যেন ঢেলে ঢেলে দিচ্ছিল আমাকে। আমিও নিয়েছিলাম, প্রাণ ভরে ভালোবাসা গ্রহণ করেছিলাম। অতিষ্ঠ জীবনটায় একটু বোধহয় শান্তি ফিরেছিল। সৎমা মারলেও গায়ে লাগতো না, বাবা বকলেও গায়ে লাগতো না। একজনের সমস্ত প্রেম যেন দেয়াল টেনে দিয়েছিল আমার চারপাশে, আর কিছুই ছুঁতে পারল না আমাকে। কিন্তু এই অঢেল ভালোবাসাও বেশি দিন সহ্য হলো না আমার ভাগ্যের। বোর্ড পরীক্ষা প্রায় কাছাকাছি ছিল তখন। একদিন রাতে আমাকে বাবার বাটন ফোনে কথা বলতে দেখে ফেলেন বাবা নিজেই। সে কি মার, চামড়া ফেটে রক্ত বের হচ্ছিল। আমি পা অবধি ধরেছিলাম, এমনভাবে যেন আমাকে না মারে। সৎমা দুয়ারে দাঁড়িয়ে দেখলেন, একটু থামালেনও না। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছিল, আমার মা হলে কি অমন পাষাণের মতো দাঁড়িয়ে থাকতে পারতেন? অদৃশ্য মনটা থেকে উত্তর এসেছিল, তোর মা তো আরো বড় পাষাণ, নয়তো 7 বছরের মেয়েটিকে ছেড়ে যেতে পারতেন। আমি মেনে নিয়েছিলাম। সবশেষে আমার দুর্ভাগ্য। এরপর আমার জীবন আবার দ্বিতীয়বারের মতন ভালোবাসা শূন্য হয়। বাবা পরীক্ষাও দিতে দেননি, জোর করে বিয়ে দিয়ে দিলেন একজন বিপত্নিক লোকের সঙ্গে, যার বয়স ছিল আমার থেকেও দ্বিগুণ। স্ত্রী হিসেবে যে কখনোই আমাকে মানতে পারেননি, মেনেছিলেন কেবল রাত কাটানোর উপায় হিসেবে। শ্বশুরবাড়িতে ঝামেলা হলেই আমি খোঁটা শুনতাম। শাশুড়ি বলতেন, তোর মা একটা তুই কি আর ভালো হবি? স্বামী বলতেন, চরিত্রহীন মহিলার ঘরে কি আর ভালো হবে? বেশ্যার ঘরে তো বেশ্যাই হবে। অথচ আমার চরিত্র খারাপ ছিল না, আমি মায়ের মতন ছিলাম না। বিয়ের পরে নাইউর যখন গেলাম, কবি আমাকে ডেকে নিয়ে গিয়ে পা ধরে সে কি কাঁদল। কারণ বিয়ের সময় দুর্ভাগ্যবশত সে ছিল না এলাকায়, জানতো না ভালোবাসার দাফন হয়ে যাচ্ছে। আসার পর জেনেছে তার প্রেমিকা অন্য কারো ঘরের, অন্য কারোর হয়েছে। কবির মতন এমন কান্না আমার জন্য কেউ কখনো করবে আমি ভাবিও নি। কবি কেঁদে কেটে বলেছিল ওর সাথে পালিয়ে যেতে, ও আমাকে সব রকম যত্নে রাখবে। আমিও জানতাম কবি আমাকে ভীষণ যত্নে রাখত, কিন্তু আমি আমার মায়ের মতো হতে চাইনি। আমি চাইনি কেউ বলুক আমি আমার মায়ের মতো চরিত্রের। তাই কবিকে ভীষণ দুঃখ দিলাম, প্রত্যাখ্যান করলাম। আসার সময় বলেও ছিলাম, কবি তুমি আমার চেয়েও ভালো মেয়ে পাবে, দেখবে তোমাকে সে আমার মতন দুঃখ দেবে না। যারা প্রচণ্ড ভালোবাসতে জানে তাদের কপালে কিংবা আমার কপালে যে তারা সয় না। কবি ছাড়ছিলই না আমাকে। আমিও কি ছাড়তে পেরেছিলাম? হাত ছাড়লেও আত্মা কি ছেড়েছিল কবিকে?
চরিত্রে দাগ লাগাবো না বলে প্রেমিক ছাড়লাম, ভালোবাসার প্রচুর লোভ থাকা সত্ত্বেও ভালোবাসা ছাড়লাম। কিন্তু চরিত্রে যে আমার দাগ লেগেছিল 7 বছর বয়সেই, তা আমি বুঝিনি। দাগ লেগেছিল আমার কপালে, আমার নিষ্ঠুর ভাগ্যে, আর সবচেয়ে বড় দাগ লেগেছিল আমার সুখে। আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে ফেলনার বস্তুর মতনই রেখেছিল, আমিও থেকেছিলাম। ততদিনে ভালোবাসা না পেতে পেতে আমার অভ্যাস হয়ে গেছিল কি না, তাই আর নতুন করে ভালোবাসা না পাওয়ার আফসোস ঘটা করে উদযাপন করা হয়নি। ভেবেছিলাম এইভাবেই কেটে যাবে এক জীবন, যন্ত্রের মতন দুর্ভাগ্য নিয়ে সংসারের লাথি খেয়ে খেয়ে কাটিয়ে দেব। কিন্তু আমার ভাগ্য তা চায়নি। লাথি খেয়েও সংসার করি, তা আমার ভাগ্যের সহ্য হলো না। আমার স্বামীর সাথে আমার বিবাহ বিচ্ছেদ ঘটল, একদম সামান্য কারণেই ঘটল। সে আমাকে ঝগড়া লেগে বলল আমি চরিত্রহীন। আমি প্রত্যুত্তরে বললাম, আমাকে চরিত্রহীন বললে জিভ ছিঁড়ে ফেলব। কেন বলেছিলাম, কি জন্য বলেছিলাম জানি না, কিন্তু মুখ ফসকে বলে ফেলেছিলাম। আসলে সারা জীবন চেয়েছিলাম ভালোবাসা আর সম্মান। মায়ের মতন আমি এই কলঙ্ক না পাওয়ার চেষ্টা করেছি সারা জীবন, কিন্তু শেষ অবধি আর সেটা না পেয়ে আমার বোবা ঠোঁটেও কথা বলে উঠেছিল। স্বামী এসে দাঁড়ানোতেই তালাক দিয়ে বের করে দিয়েছে আজ আমাকে। বাহিরে আসমান ভরা তারা, জ্যোৎস্না ভরা রাত, সেদিকে তার ধ্যান নেই। এক মুহূর্তে এক কাপড়ে বাড়ি ছাড়তে হলো আমাকে। আমি দাঁড়িয়ে আছি যে ব্রিজটির উপর, তার নাম শাপলার পুল। ব্রিজটির নিচে বয়ে যাচ্ছে একটি নাম না জানা নদী। মাথার উপরে থাকা চাঁদটির সমস্ত প্রতিচ্ছবি গিয়ে পড়েছে নদীর জলটায়। এই চাঁদ আর চাঁদের ছায়া পড়া নদীটিকে দেখে আজ আমার মায়ের কথা মনে পড়ছে বড়। চাঁদটা যেন ঠিক মায়ের মতো, আর নদীটি যেন আমি। চাঁদ নিজে কলঙ্ক লেপে কলঙ্কিত হয়েছে, সাথে আলো ফেলে কলঙ্কিত করেছে নদীটিকেও। যেমন করে মায়ের একটি কাজ আমার সমগ্র জীবনকে কলঙ্কিত করে ফেলেছে। আমার মাকে বড় জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, আমার সমস্ত জীবনের সুখ কেড়ে নিয়ে কেমন আছো তুমি মা? আমার সমস্ত জীবনের সুখ কেড়ে নিয়ে কেমন আছো তুমি মা? যেই সুখের লোভে সংসার বিসর্জন দিলে, সেই সুখ তোমার জুটেছিল কি? এই জীবন আমার অকারণেই নষ্ট করলে তুমি। নষ্ট মেয়ে আমি ছিলাম না, তবুও নষ্ট তকমা পেয়েছি তোমার মেয়ে বলে। তুমি সন্তানের কলঙ্ক হয়ে সুখে আছো কি? ফিনফিনে বাতাস আমার গা ছুঁয়ে যাচ্ছে। আজ কত কথাই মনে পড়ছে। মনে পড়ছে কবির সেই কান্নার দৃশ্য। ছেলেটা পা ধরে কি কান্নাই না করেছিল। শুনেছি আজ তার লাল টুকটুকে বউ নিয়ে সুখের সংসার। অথচ আমার কি হলো? নষ্ট মেয়ে হব না বলে ভালোবাসা ছাড়লাম, ভালোবাসার লোভ ছাড়লাম, অথচ শেষমেশ কি পেলাম জীবনে? আমার বুক ভার হতে লাগলো। অভিমান হলো খুব। কিছু না করেই তো চরিত্রহীনা হলাম। এবার যদি সত্যি সত্যি নষ্ট মেয়ে হই, তবে কেমন হবে? চাঁদের কলঙ্ক জ্যোৎস্নার গায়ে।